তোমাকে যদি প্রতি মাসে 2.5 কোটি টাকা করে দেওয়া হয় শুধুমাত্র একটা লাইট হাউস দেখাশোনা করার জন্য, তুমি কি সাহস পাবে সেই কাজটা করার? সেখানে নাই তোমার কোনো বস থাকবে, না কেউ তোমায় কিছু বলবে, তুমি নিজের ইচ্ছায় যা কিছু করতে পারবে। তবে তোমার মেন কাজ হবে ওই লাইট হাউসের মাথায় একটা লাইট থাকে, সেই লাইটটাকে কখনো বন্ধ হতে দিলে চলবে না। আর মাত্র এইটুকু কাজের জন্য তোমাকে বছরে 30 কোটি টাকা অথবা $1.2 মিলিয়ন পে করা হবে। তবুও কেন এই কাজটা করার জন্য কেউ রাজি হয় না? দাঁড়াও, তুমিও নাই বলবে যখন এর পিছনের বাস্তবটা তুমি জানতে পারবে। চলো দেখা যাক। তো এই হচ্ছে জুমন লাইট হাউস, যেটা নর্দার্ন ফ্রান্সের ব্রিটনিক কোস্টলাইনের পশ্চিম কোস্টে মাঝ সমুদ্রে দাঁড়িয়ে রয়েছে। এটা এমন একটা জায়গা যেখান থেকে বাইরের দুনিয়ার সাথে তুমি কোনো যোগাযোগ রাখতে পারবে না। এই কাজের জন্য সিভি পাঠানোর আগে তোমরা এর বাস্তবটা জানো, তারপরেই পাঠিও। ওখানে তোমার নিজেকে একা তো মনে হবেই, কিন্তু রাতে তুমি যখন ঘুমোবে তখন যেভাবে সমুদ্রের বিশাল বড় বড় ঢেউ এসে ওই লাইট হাউসে ধাক্কা মারবে, সেই শব্দে তোমার ঘুম তো দূরের কথা, কোনো মৃত মানুষও কবর থেকে উঠে পালাবে। কখনো কখনো তো সেই ঢেউগুলো লাইট হাউসের থেকেও উঁচুতে উঠে যায়, কারণ এই জায়গায় মাঝে মধ্যেই ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় ওঠে, যেখানে তুমি বেঁচে কতক্ষণ থাকবে সেটা একমাত্র ওপরওয়ালাই জানে। রেস্কিউ অপারেশনের সময় এই যে ছবিটা নেওয়া হয়েছে, এতে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে লাইট হাউসের এই কিপারটা কিভাবে একটা ঝড় আর সমুদ্রের ঢেউয়ের মধ্যে আটকে রয়েছে। এই ভয়ঙ্কর ঢেউটা যদি পুরোপুরিভাবে লাইট হাউসটাকে ঘিরে নিত, তাহলে হয়তো এই কিপারটাকে বাঁচানোই মুশকিল হয়ে যেত। এইসব দেখার পরেও কি তুমি সাহস পাবে এই কাজটা করার? তোমাদের এখন মনে হবে যে কি দরকার ছিল এই মহাসমুদ্রের মাঝে ওই লাইট হাউসটাকে তৈরি করার, আর কী বা হবে ওই লাইট হাউসের ওই লাইটগুলোকে বন্ধ করে দিলে। তাহলে চলো তোমাদেরকে ওই লাইট হাউসটা তৈরি করার কারণ আর ঘটনা শোনাই। অনেক যুগ আগে যখন কোথাও কোনো যাওয়ার জন্য কোনো গাড়ি বা তেমন কোনো রাস্তা ছিল না, তখন জলই ছিল যাত্রা করার একমাত্র উপায়। ওই সময় একজন ক্যাপ্টেন মার্সিয়া নামের খুব সাহসী একজন নাবিক ছিল, যে ভয়ঙ্কর সমুদ্র যাত্রার জন্য জনপ্রিয় ছিল। তার সাথে একবার একটা ঘটনা ঘটেছিল। ওই সময়কার জাহাজগুলো ছিল কাঠের তৈরি। ক্যাপ্টেন মার্সিয়া এক রাতে একটা সমুদ্রের ঘুটঘুটে অন্ধকার জায়গা দিয়ে পাস করছিল। ওই সময় তার জাহাজের নিচে বড় বড় পাথর চলে আসে, আর সেই পাথরে লেগে জাহাজটি উল্টে যায়। তার অনেক লস হয়ে যায়। ওই ঘটনার পর ক্যাপ্টেনের মনে হয় এই ব্যাপারটার কিছুতে একটা সমাধান খুঁজতেই হবে, যাতে নাবিকরা এরকম বিপদগুলোকে আগেই দেখতে পায় আর ওই রকম দুর্ঘটনা যাতে না ঘটে। আবার এটাও তো দেখতে হবে যে সমুদ্র কতটা বড়। প্রশান্ত মহাসাগরের নাম শুনলেই অনেকে হাত তুলে দেয়। দেখো, আমাদের বিশ্বে 71% জল রয়েছে, যা 4টে মহাসাগরে ভাগ করা রয়েছে: আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং সুমেরু মহাসাগর, যেগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্রশান্ত মহাসাগর। এটা এতটাই বড় যে প্রায় 25,000 আইল্যান্ড সহ প্রশান্ত মহাসাগরের আয়তন 169.2 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা আমাদের পৃথিবী পৃষ্ঠের প্রায় 32%, সমস্ত জলভাগের 46% এবং পৃথিবীর সমস্ত ভূমিপৃষ্ঠের চেয়েও আয়তনে অনেক বড়। 25,000 আইল্যান্ডের মধ্যে এরকম বহু আইল্যান্ডই রয়েছে যেখানে আজ অবধি কোনো মানুষ যেতে পারেনি। এবার যদি ভুল করেও কেউ প্রশান্ত মহাসাগরের মাঝে হারিয়ে যায়, তো তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব বললেই চলে। আগেকার দিনে নাবিকরা যখন যাত্রা করত, তখন তারা জানতো না যে মাটি কত দূর রয়েছে, এমনকি সেদিকে যাওয়ার জন্য রাস্তাই বা কোনটা, সেই রাস্তার নেভিগেশন কি। নেভিগেশন ওই সময়কার সবচেয়ে কঠিন বিষয় ছিল, কারণ ওই সময়ে জিপিএসও ছিল না, আর নাই এরকম কোনো সিস্টেম ছিল যার সাহায্যে নাবিকরা রাস্তা চিনবে। জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম আবিষ্কার করা হয় 1973 সালে, আর আমাদের জন্য চালু করা হয় 1978 সালে। এখনও আমরা গুগল ম্যাপ দেখে কোথাও যাই তো মাঝের মধ্যে আমরা রাস্তা গুলিয়ে ফেলি। তাহলে ভাবো ওই সময় তারা কিভাবে রাস্তা চিনত। ওই সময়কার নাবিকদেরকে সূর্যের আলো আর তারাদের আলোয় ভরসা করে থাকতে হতো। আর প্রথম যেহেতু কম্পাসও আবিষ্কার হয়নি, সেজন্য নাবিকদের অনেক লোকসান ভুগতে হতো। যেমন একবার এক ক্যাপ্টেন জন অ্যালিস নিজের এক যাত্রায় খুব বড় বিপদে পড়ে যায়, যখন রাত্রিবেলায় হঠাৎ করেই আকাশে মেঘ করে আসে আর সমস্ত তারা ঢেকে যায়। একটুও আলো ছিল না,
জায়গাটা ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্নে পরিণত হয়। সেই মেঘ থেকে বীভৎস ঝড় ওঠে, সমুদ্র ওলটপালট হয়ে যায় আর তারা রাস্তা হারিয়ে ফেলে। তারপর পরদিন যখন সকাল হয়, তারা আর বুঝতে পারে না যে তারা কোন দিক থেকে এসেছিল আর কোন দিকেই বা তারা যাবে। খাবার দাবার সব শেষ হয়ে গেছিল। ক্রু মেম্বার্সরাও খিদের জ্বালায় মরতে শুরু করেছিল। নাই তারা সমুদ্রের জল পান করতে পারত, কারণ ওই জল পান করার মতন ছিল না। ওইভাবেই অনেক দিনের যাত্রার পর তারা একটা ডাঙা দেখতে পায় আর কিছু লোকের প্রাণ বাঁচে। এইবার দুনিয়ার প্রথম লাইট হাউসের সূচনা ঘটতে চলেছিল। ইজিপ্টের ভূমধ্যসাগরের সাথে ছিল প্রাচীন শহর আলেকজান্দ্রিয়া, যেখানকার রুলার ছিল পিটোলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফাস। এটা তো তোমরা জানোই যে ওই সময়কার বাণিজ্যিক যাত্রা বিশাল বিশাল জাহাজেই করা হতো, আর ওই সময় পিটোলেমির রাজ্য ছিল ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে জনপ্রিয় রাজ্য। তবে ওই রাজ্যে রাত্রিবেলায় জাহাজ নিয়ে ঢোকাটা খুব কঠিন ব্যাপার ছিল। এই ছবিটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এই শহরে পৌঁছানোর একটাই রাস্তা রয়েছে, আর জাহাজগুলো এই রাস্তা দিয়েই ঢুকত। ছবিতে তোমরা দেখো এই জায়গাগুলোয় বেশ কিছু ছোট ছোট পাথর রয়েছে। এই পাথরগুলোর সাথে ধাক্কা লেগে লেগে অর্ধেক জাহাজ ডুবে যেত, যার ফলে জাহাজে করে যা কিছুই কাজের জিনিস বা বাণিজ্যিক জিনিসপত্র নিয়ে আসা হতো সেই সব কিছুই জলের নিচে তলিয়ে যেত। এই জন্যই রাজা পিটোলেমি এই সমস্যাটার সমাধান করতে চাইছিল। পিটোলেমি ওই সময়কার শ্রেষ্ঠ দুজন স্থাপত্যশিল্পী সস্ট্রাটস আর সিনিটসকে ডাকে আর তাদেরকে এই সমস্যাটার সমাধান খুঁজে বের করতে বলে। তারা দুজন মিলে দারুণ একটা প্ল্যান বানায়, আর এইভাবেই তারা দুনিয়ার সর্বপ্রথম লাইট হাউসটি তৈরি করে ফেলে, যেটা ওই প্রাচীন সময়কার মহান একটি ইঞ্জিনিয়ারিং সৃষ্টি ছিল, যার নামকরণ করা হয় দ্য ফ্যারস অফ আলেকজান্দ্রিয়া। ওই লাইট হাউসটায় আগুন জ্বলত, সেই আলোয় সমুদ্রের অনেক দূর পর্যন্ত দেখা যেত। সারাক্ষণ ওটার মধ্যে কাঠ আর তেল সাপ্লাই করা হতো আর সেই আগুন জ্বালিয়ে রাখা হতো। সেই কারণে ওই লাইট হাউসটাকে পৃথিবীর সপ্তম আশ্চর্যজনক মনুষ্য নির্মিত স্থাপনাসমূহের তালিকায় উল্লেখ করা হয়। তবে ওটা যে শুধুই লম্বায় বড় ছিল তা কিন্তু নয়, ওটা ডিজাইনও করা হয়েছিল অনেক বুদ্ধি কাজে লাগিয়ে। সাথেই সস্ট্রাটস ওই লাইট হাউসের লাইট আরও বেশি ছড়ানোর জন্য প্রচুর কাঁচ আর কাঁচের লেন্স ব্যবহার করেছিল, যাতে দূর দূর থেকে আসা জাহাজগুলো সহজেই এই শহরে আসতে পারত। এই লাইট হাউস তৈরি হওয়ার পর নাবিকদের অনেক সুবিধা হয়, অনায়াসেই তারা সমুদ্রের পাথর কাটিয়ে জাহাজ নিয়ে এগোতে পারত। এইভাবেই দুনিয়ার সর্বপ্রথম লাইট হাউস নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল নাবিকদের জন্য, এবং এইভাবেই সারা বিশ্বে তখন লাইট হাউসের ধারণা ছড়িয়ে পড়েছিল। ওই ধরনের লাইট হাউস শুধুমাত্রই সমুদ্রের তীরেই তৈরি করা হতো, কিন্তু এরপর সারা বিশ্বের বাণিজ্যিক ব্যবস্থা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সমুদ্রের মাঝেও আলোর প্রয়োজন, তাই বাণিজ্যিক রাস্তায় ওই রকম লাইট হাউস তৈরি করা হবে, যাতে জাহাজগুলো পাথরের সাথে ধাক্কা না লাগে। সেই জন্যই সমুদ্রের মাঝের বিভিন্ন জায়গায় লাইট হাউস স্থাপন করা হয়েছিল। প্রথম ওই লাইট হাউসগুলোয় আগুন জ্বালানো হতো, তবে এটা কোনো আদর্শ সমাধান ছিল না, যেহেতু প্রত্যেক দিন অনেক অনেক তেল, কাঠ অথবা কয়লা নষ্ট করে আগুন জ্বালানো হতো। এরপর অবশ্য মোমবাতি, লণ্ঠন এইসব চলে এসেছিল, তবে এইসবের আগুন তেমন উজ্জ্বল হতো না। এরপর যখন বিদ্যুৎ আবিষ্কার করা হয়, তখন লাইট হাউসগুলোতেও বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা শুরু হয়, যেহেতু সেই আলোর জোর অনেক বেশি। তবে কিভাবে ওই লাইট হাউসগুলো মাইল মাইল দূর পর্যন্ত আলো পৌঁছে দিত, তার উত্তর হচ্ছে এই লেন্সগুলো। 1800 সাল পর্যন্ত এই লেন্সগুলোকে লাইটের পিছনে লাগানো হতো, কিন্তু তারপর ইঞ্জিনিয়াররা আবিষ্কার করে যে যদি এই লেন্সগুলোকে আলোর সামনে দেওয়া হয়, তাহলে আলোকে আরও ভালো করে ফোকাস করা যাবে। কিন্তু এই বিষয়টা এমন ছিল যে লেন্স যত মোটা হবে আলো তত কম ছড়াবে। এই সময়ে একজন ফরাসি পদার্থবিদ জিন ফ্রেসলেন সামনে আসে, যার কাছে দুর্দান্ত একটা সমাধান ছিল। সে ওই লেন্সগুলোর আরও কিছু ভাগে ভাগ করে দেয়, আর সেটাকে ঠিক এইভাবে ডিজাইন করে যাতে সব দিককার আলো একটা জায়গাতেই ফোকাস করছিল। এইভাবেই একটা আলোর ফ্লোকে একটা সিঙ্গেল ডাইরেকশানে পাঠানো যেত। আজকের সময়ে বেশিরভাগ লাইট হাউসেই ফ্রেসলেন লেন্সেরই ব্যবহার করা হয়ে থাকে। এই আবিষ্কার লাইট হাউসের ইতিহাসে একটা আমূল পরিবর্তন নিয়ে এসে দিয়েছিল। লাইট হাউসের আলো তখন থেকেই মাইল মাইল দূর পর্যন্ত দেখা যায়। এইভাবেই এই লাইট হাউসগুলোর সাহায্যে জাহাজের নাবিকরা তাদের সামনে কোনো বিপদ আসে কিনা তা সহজেই দেখে নিতে পারত।
ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে এই জুমন লাইট হাউসে যে কাজের কথা বলেছিলাম, যেখানে শুধু লাইটের দেখাশোনা করলেই তুমি প্রত্যেক বছর 30 কোটি টাকা ইনকাম করতে পারবে, তোমরা বা তুমি কি সেই কাজটা করতে চাইবে? কমেন্ট করে জানিও। এই লাইট হাউস প্রাচীন যুগে তৈরি করা হয়েছিল, যা সমুদ্রের বাণিজ্যিক সিস্টেমের আকাশ পাতাল পরিবর্তন নিয়ে এসেছিল। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক আর শেয়ার করে দিও।